আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সঙ্গে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় রাত যাপন করে মিনার পথে হাজিরা, ছুড়বেন শয়তানের উদ্দেশ্যে পাথর। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, রেল স্টেশন বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনের সাথে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ জন এবং আহত ১০। বেশিরভাগ নারীর মতামতের ভিত্তিতে নারী অধিকার কমিশন চায় হেফাজতে ইসলাম, রাখাইনে মানবিক করিডর দেওয়া দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি বলে মন্তব্য। এবং সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে কয়েক বছরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশ জুড়ে ব্যাপক সাড়া, প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টির প্রশংসা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় রাত যাপন করে হাজিরা রওনা হয়েছেন মিনার উদ্দেশ্যে। মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়বেন তারা। মুজদালিফায় আসার আগে বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হজের প্রধান আনুষ্ঠানিকতা খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আরাফাতের ময়দানের খতিব। চকর মালিথার রিপোর্ট। বৃহস্পতিবার মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এভাবেই নিজেকে সমর্পণ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বর্ণের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। ইহজগতের সব চাহিদা বিসর্জন দিয়ে পাপ মুক্তির প্রার্থনা নিয়ে মুসলমানরা 3 দিকে পাহাড় ঘেরা 2 মাইল দৈর্ঘ্য ও 2 মাইল প্রস্থের আরাফাত প্রান্তরে ছিলেন বৃহস্পতিবার দিনভর। হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন আরাফাত ময়দানের এবছরের খতিব। হজের নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রওনা হয়ে হাজিরা পৌঁছেছেন পরবর্তী গন্তব্য 5 কিলোমিটার দূরের মুজদালিফায়। আত্মোপলব্ধির এই জায়গায় বৃহস্পতিবার মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন আল্লাহর এই মেহমানরা। সেখান থেকে শয়তানকে ছোড়ার প্রয়োজনীয় পাথর সংগ্রহ করেন তারা। ভোরে মুজদালিফায় বালি আর পাথরের উপর দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে শয়তানকে পাথর ছোড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন মিনার দিকে। 3 দিন মিনায় অবস্থান করে শয়তানকে পর্যায়ক্রমে পাথর ছুড়বেন হাজিরা। এরপর পশু কোরবানি করে পালন করবেন পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে ঈদ পালিত হবে শনিবার। চকর মালিথা, চ্যানেল আই। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাস, ট্রেন ও লঞ্চে রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেনে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন মাসরুর শাকিল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, কমলাপুর রেল স্টেশনের ঈদযাত্রার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? আচ্ছা, আমি আসলে আমার সাথে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আছেন, তার কাছে জানতে চাইবো, অনেক মানুষ দেখা যাচ্ছে, অনেক ট্রেন কি লেট করছে আজকে? আমরা তো ট্রেনের শিডিউল ঠিকই ছিল। না, ধন্যবাদ আপনাকে। অনেক ট্রেন লেট করছে না। সকাল থেকেই যেমন যে সকল ট্রেনের শিডিউল ছিল, প্রায় 2-1টি ট্রেন 10-15 মিনিট বাদ দিয়ে সব ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। আপনি জানেন যে আজকে ঈদযাত্রার শেষ দিন,
সো শেষ দিন হিসেবে আমাদের যতটুক যাত্রী চাপ থাকার কথা সেরকম নেই। আসলে চাপটা ছিল গতকাল সারাদিন এবং রাতে। আচ্ছা, এনিওয়ে আজকে হচ্ছে এটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে আপনারা জানেন যে গতকাল কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কালুরঘাটে দুর্ঘটনায় পতিত হয়। সেই ট্রেনটি আসতে বিলম্ব হচ্ছে। বাকি রেস্ট ট্রেন যথানিয়মে যথাসময়ে ছেড়ে যাবো আমরা আশাবাদী, এবং আমরা চেষ্টা করছি যে আমাদের টাইম টেবল অনুযায়ী ট্রেন পরিচালনার জন্য। আমাদের যাত্রীরা ঈদ আয়োজনে পরিবারের সাথে ঈদ করার জন্য যাবে, আর এর জন্য আমাদের যে কাজ করা আমরা কাজ করে যাচ্ছি। কতগুলো ট্রেন যাচ্ছে আজকে? আজকে আপনার অবগতির জন্য বলছি যে আজকে আমাদের নিয়মিত যে আন্তনগর ট্রেন সার্ভিস সমূহ এইসব এবং আমাদের ঈদ স্পেশাল, দুটো ঈদ স্পেশাল নিয়ে প্রায় হচ্ছে 45 জোড়া আন্তনগর ট্রেন আসা যাওয়া করবে, ঢাকা থেকে ছেড়ে যাবে 45 জোড়া। ধন্যবাদ। মূলত পর্যটক এক্সপ্রেস ট্রেনটি মূলত দেরি হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি এখন 10টা 20-এ সম্ভাব্য টাইম দেওয়া হয়েছে, যেটা 6টা 15-তে ছিল। বাকি সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে। মৃত্তিকা। জি, ধন্যবাদ শাকিল। ঈদ উদযাপনে বাসে করে রাজধানী ছাড়ছে অনেক মানুষ। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন মইনুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মইনুল, বাসে ঈদযাত্রার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? যে আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী গাবতলী বাস স্ট্যান্ডে। আপনারা জানেন যে ঈদুল আজহা উপলক্ষে কিন্তু ঢাকা থেকে প্রচুর সংখ্যক মানুষ দেশে ঈদ করার জন্য রওনা দিয়েছে, এবং সকাল থেকে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি। হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করছে, এবং বাস ঠিকমতো গন্তব্য ঢাকায় ঢুকতে পারতেছে না, কারণ রাস্তায় প্রচণ্ড জাম। চন্দ্রা থেকে যে জামটি, সেই জামের কারণে কিন্তু সিরাজগঞ্জ থেকে দীর্ঘ একটি যানজট তৈরি হয়। সেই যানজটের কারণে যে বাসগুলো ঢাকায় আসার কথা সেগুলো কিন্তু ঠিকমতো ঢাকায় আসতে পারতেছে না বলে এখানকার যে যাত্রীগুলো আছে তারা কিন্তু খুব কষ্ট পাচ্ছে। এবং আমরা কিছু যাত্রীর সাথে কথা বলেছি, তারা রাত থেকে এখানে দাঁড়িয়ে আছে, কারণ তাদের বাস যেই নির্দিষ্ট সময় আসার কথা ছিল সেটি কিন্তু এখনও এসে পৌঁছায়নি। এবং এখানকার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু এখানে অবস্থান করছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তারা কঠোর পদক্ষেপ থেকে দায়িত্ব পালন করছে। রাস্তায় কিন্তু প্রচণ্ড জাম ছিল, সেই জামের কারণে গাড়িগুলো মূলত না আসার কারণে এখানকার পরিস্থিতি খুবটা ভয়াবহ হয়েছে। এবং কিছু কিছু যাত্রী থেকে আমরা অভিযোগ পেয়েছি যে কিছু কিছু জেলায় তারা কিছু বাস মালিক আছে, তারা কিন্তু বেশি ভাড়া নিচ্ছে বলে আমাদেরকে 50 টাকা 100 টাকা যে যার যার মতো করে বেশি ভাড়া নিচ্ছে বলে আমরা জানতে পারছি। আমরা এখানকার একজন যাত্রীর সাথে একটু কথা বলবো। আপনি কি টিকিট পেয়েছেন? ভাই, আমি টিকিট পাই নাই, আমি যাব হচ্ছে পাবনাতে। তো আমি সামনে সেলফি কাউন্টারে বললাম যে কত করে ভাড়া, রেগুলার ভাড়া নেই 190 টাকা, কিন্তু সে চাচ্ছে 400 টাকা। সেজন্য আমি ভাড়া নাই কেটে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যদি এরকম হয় তাহলে আমরা যাত্রীরা তাহলে কীভাবে আমরা দেশের বাড়িতে যাব? আমরা খুবই হতাশ, আমরা খুবই দুঃখজনকভাবে এটার সমাধান চাচ্ছি। আমাদের যে মাননীয় উপদেষ্টা আছে, যেমনটি শুনলেন, মানে গতবার তুলনায় কিন্তু এবার রাস্তায় প্রচুর জাম, কারণ গত কোরবানিতেও কিন্তু এতটা রাস্তায় জাম ছিল না এবং মানুষের ভোগান্তি ছিল না, কিন্তু এবার রাস্তাঘাটের জামের পরিমাণও বেশি এবং ভোগান্তির পরিমাণও বেশি। পাশাপাশি কিন্তু ভাড়া প্রত্যেকটা কাউন্টার থেকে নাকি 20 টাকা 30 টাকা 50 টাকা করে ভাড়া বেশি নিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ মইনুল আপনাকে। চট্টগ্রামের কালুরঘাট সেতুর উপরে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে একটি সিএনজি অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেলের সংঘর্ষে এক শিশুসহ 3 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 10 জন। সিগন্যাল না মেনে সিএনজি অটোরিকশাটি বৃহস্পতিবার রাত 11টার দিকে সেতুর বোয়ালখালী অংশে উঠে গেলে ওই দুর্ঘটনা ঘটে। সে সময় কয়েকটি মোটরসাইকেল গুড়িয়ে যায়। দেশের সিংহভাগ নারীর মতামতের ভিত্তিতে নারী অধিকার কমিশন চায় হেফাজতে ইসলাম। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর দেওয়া হলে সেটি দেশের সার্বভৌমত্বের উপর হুমকি হবে বলে মনে করেন দলের নেতারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। নারী অধিকার কমিশন মানবিক করিডোর ও হেফাজতের ভবিষ্যৎ পরিকল্পনা সহ সমসাময়িক বিষয় নিয়ে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী। তার মতে নারী অধিকার কমিশনের দেওয়া প্রস্তাব দেশের বৃহৎ অংশের নারীর প্রতিনিধিত্ব করে না। নারীকে বাদ দিয়ে তো একটা সমাজ হয় না, নারীকে বাদ দিয়ে একটা রাষ্ট্র হয় না, নারীকে বাদ দিয়ে একটা সংসার হয় না। সব ক্ষেত্রেই নারীকে প্রয়োজন আছে। আমরাও চাই নারীর অধিকার বাস্তবায়নের জন্য একটা কমিশন থাকুক। মাঠ পর্যায়ে বলেন, ঘরোয়া পরিবেশে বলেন, যারা সবচেয়ে বেশি নারীর অধিকার নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে যদি আপনি নারীর অধিকার বাস্তবায়নের নামে স্লোগান দেন, তার মানে আপনি ষড়যন্ত্রকারী। সুতরাং যারা রাজপথে নামছে এখন, আমার দৃঢ় বিশ্বাস
গভর্নমেন্ট যদি অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট যদি খুব গভীরভাবে তদন্ত করে তারা ষড়যন্ত্রকারী হিসাবেই প্রমাণিত হবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনের ভিত্তি তৈরি হয়েছে হেফাজতের গত 5ই মের আন্দোলনের মাধ্যমে। জুলাই বিপ্লবের যদি তাদের এই ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের শাহাদাত, এই সব কিছু যদি সম্মান দেখিয়ে সেটাকে নিয়ে যদি রাষ্ট্র তাদের সম্মানের চিন্তাটা করে, অবশ্যই তো সেক্ষেত্রে 2013 সালে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকেও সম্মানিত করার চিন্তা করা উচিত। মানবিক করিডোর সহ স্পর্শকাতর ইস্যুতে সার্বভৌমত্ব যেন ক্ষুণ্ণ না হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানান এই হেফাজত নেতা। শাহাদাত বরণ করেছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গত কয়েক বছর বৃক্ষরোপণ কর্মসূচি করে দেশজুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় এবছর সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টিতে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। হাকিম বাবুলের তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ধ্বংসাত্মক উন্নয়ন, অপরিকল্পিত নগরায়নে বনাঞ্চল কমে যাওয়ায় বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। দীর্ঘ হচ্ছে জলবায়ু উদ্বাস্তুর তালিকাও। মলিন প্রকৃতিতে প্রাণ ফেরাতে শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রকৃতি জীবন ক্লাব। এ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। এখানে যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী তারা সবাই একসাথে এই কাজটি করেছেন। 160 কোটি লোক নির্ভরশীল এই সারা পৃথিবীতে এই বৃক্ষের উপরে। যদি এই বৃক্ষ না থাকতো, এই বন না থাকতো, তাহলে কিন্তু তারা সারভাইভ করতে পারতো না। তাহলে যে গাছ এত উপকার করে নানাভাবে এবং নানা কর্মকাণ্ড আমরা করছি এই গাছ দিয়ে, সেই গাছ কিন্তু লাগাতে হবে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এই বর্ষায়। নলিতাবাড়ী উপজেলার অরণি প্রোগ্রেসিভ স্কুল ও শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা উপহারের পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। একটি গাছ একটি অক্সিজেন ফ্যাক্টরি, যাকে আমরা বেঁচে থাকি, তার জন্য আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে আমাদের যে অরণ্য পরিস্থিতি স্কুলকে বেছে নেওয়া হয়েছে বৃক্ষরোপণ এবং সুরক্ষার জন্য, এজন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুধু বৃক্ষরোপণই নয়, রোপিত গাছ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততায় উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা যত গাছ লাগাবো তত আমাদের পৃথিবীতে অক্সিজেনের কোনো ঘাটতি পড়বে না। বৃক্ষরাজির অবদান অনস্বীকার্য। এই সচেতনতাটা আমরা মানুষ চারাদের মাধ্যমে তাদের হাতে গাছের চারা তুলে দিয়ে বুঝাবার, প্রকাশ করবার চেষ্টা করলাম। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অব্যাহত রাখবে প্রত্যাশা সুধীজনদের। গাছ না থাকলে যে আমরা বাঁচবো না, এই অনুভূতিটা ওদের মধ্যে জাগিয়ে তুলতে হবে, তাহলেই ওরা প্রকৃতিকে ভালোবাসবে। আজকে যেটা শিশুদের দিয়ে শুরু করা হলো, এখানে শিশুরা যেমন বেড়ে ওঠে, গাছও সেই সাথে বেড়ে উঠবে এবং প্রাণ প্রকৃতি রক্ষা পাবে। সচেতনতামূলক স্কেটিং রাইডে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন স্কেটাররা। সবুজায়নের এমন নানামুখী উদ্যোগে আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বাংলার প্রকৃতি, প্রত্যাশা পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর কোরবানির পশুর হাটগুলো পুরোপুরি জমে উঠেছে। বেশিরভাগ ক্রেতা বলছেন পশুর দাম সহনীয় পর্যায়ে আছে এবং ব্যাপারীরা বলছেন পশু বিক্রিও ভালো হচ্ছে। হাট পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দুর্নীতির টাকা না থাকায় মানুষ বড় গরু কিনতে পারছেন না। শাকের আদনানের রিপোর্ট। বৃষ্টির মধ্যেই সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত রাজধানীর কোরবানির পশুর হাট। পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। চেয়েছিল তো ভাই 150, তারপরে 1,15,000-তে
নিতে পারলাম আর কি। আপনি খুশি এই দামে? এবার তো সুন্দর, গরুর দাম ভালোই এবার। 17,700 চাইছিলেন কত? চাইছিলাম 22,000 টাকা। ভাই কিনছেন না? কি দাম কি মনে হচ্ছে এবার আজকে? না ঠিক আছে, সমস্যা নেই। খুশি আপনার? হ্যাঁ খুশি। প্রায় মূল্য 85। দাম চাইছিল কত? দাম 1,10,000। এবারও হাটগুলোতে দেশি গরুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। 1,90,000 টাকা, পরে কিছু দামাদামি করে 41 থেকে নেওয়া হয়েছে। আর বর্তমানে হাটের অবস্থা প্রাইস অনেক হাই। সব ব্যাপারীরাই একদম 81, 190, 2 লাখ, 2 লাখের বেশি। তো গরু ঢুকার পরও রাতারাতি কিভাবে দাম বেড়ে গেল? বিক্রি আজকে ভালো হচ্ছে। গত কয়েকদিনে কি অবস্থা হয়েছে? গত একদিনের মধ্যে কাল কিছু হয়েছে আর আজকে হইতেছে মোটামুটি ভালো। এটা 14,000। চাইছিলেন কত? চাইছিলাম 18,000। আবহাওয়াটা এবং সবকিছু ভালো থাকলে আমাদের হাটের পরিবেশ পরিস্থিতি শৃঙ্খলা অত্যন্ত সুন্দর এবং বেচাকিনা আল্লাহর রহমতে রাত্রের থেকে আরো বেশি বাড়বে। গাবতলীর পশুর হাট পরিদর্শন করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। হিসাবে আমি তো ভালো দেখলাম। আপনারা বলেন কোনো নিরাপত্তার ঘাটতি আছে কিনা? ঈদের আগের শেষ সময়ে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে 1 পা বাড়িয়ে রাখল অস্ট্রেলিয়া। বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে জাপানের বিপক্ষে 1-0 গোলের জয়। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব। রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে খলনায়ক হিসেবে বড় পর্দায় হাজির হচ্ছেন ছোট কাকু খ্যাত অভিনেতা আফজাল হোসেন। জমকালো আয়োজনে সিনেমাটির বিস্তারিত তুলে ধরেছেন কলাকুশলীরা। সুলতানা হিমুর রিপোর্ট। ঈদের আমেজে তাণ্ডব চালাতে আবারও বড় পর্দায় নতুন রূপে হাজির হলেন মেগাস্টার শাকিব খান। আসছে দামাল খাতু নির্মাতা রায়হান রাফি পরিচালিত, শাকিব জয়া অভিনীত ঢালিউডের নতুন সিনেমা তাণ্ডব। তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে খলনায়ক হিসেবে বড় পর্দায় হাজির হচ্ছেন ছোট কাকু খ্যাত অভিনেতা আফজাল হোসেন। সাথে রয়েছেন সাবিলা নূর, রোজে সিদ্দিকী সহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে তাদের অভিনীত ছবি তাণ্ডব নিয়ে জানান নিজেদের অভিব্যক্তি। আপনার প্রশ্ন যদি আমি বুঝে থাকি আমাকে কিভাবে দেখা যাবে এই সিনেমায়, তো সেটা তো আমি বলবো না, কারণ আমি চাই আপনি পয়সা খরচ করেন। এই ছবির আরেকজন হিরো কিন্তু গল্প, যতই মিল খুঁজবার চেষ্টা করেন সেটা কোনো দিক দিয়ে আমার মনে হয় না আপনারা পাবেন। আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি। শাকিব খানের প্রত্যাশা, দর্শকের হৃদয়ে তাণ্ডব চালাবে সিনেমা তাণ্ডব। নির্মাতার মতে এই সিনেমা ছাড়িয়ে যাবে শাকিবের অতীত সিনেমার রেকর্ডও। আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে নিজেকেই নিজে ভাঙতে চাই, চেষ্টা করে যাই যে আমার একটা সিনেমা যেন একটা সিনেমার চাইতে যেন আরেকটা সিনেমা ভিন্ন রকম হয়। তাণ্ডব একটা স্ট্রং গল্পের ছবি, তাণ্ডব একটা ওয়েল মেকিং এর ছবি। আমি বিশ্বাস করি যে তাণ্ডব সবার হৃদয়ে তাণ্ডব ঘটাবে। তো আমরা যেহেতু অফিসিয়ালি বলছি না আমরা কে আছেন, সিনেমাটা দেখেন একটা দিন বাকি আছে, তো আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে। শিগগিরই তাণ্ডব প্রদর্শনের জন্য নির্ধারিত সিনেমা হলের তালিকা প্রকাশ করবে প্রযোজনা টিম। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। কানাডার স্থানীয় সময় শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। কানাডার ক্যালগারিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আকরাম জুম্মা মসজিদে স্থানীয় সময় শুক্রবার সকাল 7:30টায়। দ্বিতীয় জামাত সকাল 9টায় এবং তৃতীয় জামাত সকাল 10:30টায়। ইমামতি করবেন ইমাম শেখ ইউসুফ ট্রায়া। প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন। বাংলাদেশ কমিউনিটির মসজিদ BMICCতেও ঈদের নামাজ হবে। সেখানে ঈদের প্রথম জামাত শুক্রবার স্থানীয় সময় সকাল 7:30টায় এবং দ্বিতীয় জামাত সকাল 8:30টায়। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। আসন্ন ঈদ উল আজহা ঘিরে নরসিংদীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বিভিন্ন স্থান থেকে আসছে গরু, মহিষ ও ছাগল। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। ঈদকে ঘিরে নরসিংদীতে প্রতি বছরই স্থায়ী হাটের পাশাপাশি জমে ওঠে অস্থায়ী পশুর হাট। সেই হাটগুলোতে জেলার বিভিন্ন স্থান থেকে আসে বিভিন্ন জাতের গরু, মহিষ ও ছাগল।
তবে এই বছর হাটগুলোতে দেশি গরুর সংখ্যাই বেশি। দেশি শাহিওয়াল, সিন্ধি, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরুতে হাটগুলো ভরপুর। হাটের অবস্থা ভালো, যারা বিক্রেতা তারা যথেষ্ট পরিমাণ গরু আমদানি করছে। গরু তো ইনশাল্লাহ প্রচুর আইছে, কিন্তু বাজারও দম, ইনশাল্লাহ খাজনাও কম। ভালোই দেখলাম গরু উঠছে, বাজারও বেশি একটা চড়া না, ঠিক আছে দাম। বৃষ্টি বাদলের দিন মঙ্গে কাস্টমার নাই, গরু লে সকাল থেকে বয়ে রয়েছি। 2.5 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা মূলায়। আড়ের অবস্থা খুব ভয়াবহ যাইতেছে। আমরা কৃষক, মনে করেন জীবন যায় 3টা গরু আনছি, একটা গরু ব্যস্ত আসছি না ভাই। ভালো না বেশি, এই যে আইনা দাঁড়াই রইলাম, একটা গরু কেউ জিজ্ঞাসা করে নাই এখন পর্যন্ত। সাধারণ মানুষের কথা চিন্তা করে হাটের বিক্রিত পশুর উপর খাজনাও কমিয়ে দিয়েছে ইজারাদাররা। আমাদের গরুর প্রতি 1500 টাকা এবং খাসি প্রতি 300 টাকা করে নেওয়া হবে। স্থানীয় বাজারগুলোতে যেন দেশের বাইরের পশু আমদানি না হয় সেই দিকে সজাগ রয়েছে সরকার, জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। নরসিংদী জেলার যে সমস্ত গবাদি পশু লালন পালন করা হচ্ছে, এই সমস্ত গবাদি পশু দিয়ে আমাদের জেলার চাহিদা পূর্ণ হবে এবং এই জেলার চাহিদা পুরো করেও তারা বাংলাদেশের অন্যান্য জায়গায় তারা চাহিদা মেটাতে পারবে। এই বছর জেলায় 85,060টি কুরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছে 95,000-এর উপরে কুরবানিযোগ্য পশু। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আসন্ন বর্ষায় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের 100 মিটার অংশ ভাঙনের ঝুঁকিতে পড়েছে, আর এতে চরম আতঙ্কে দিন যাপন করছেন পদ্মাপাড়ের মানুষ। যদিও এরই মধ্যে ক্ষতিগ্রস্ত অংশে জরুরি কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তারা বলছে ডিপিপি অনুমোদন হলে পুরো এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। নাওডোবা থেকে মাঝের ঘাট 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধ। গত নভেম্বরে এর 100 মিটার অংশ হঠাৎ ধসে ক্ষতিগ্রস্ত হয়। বাঁধ মেরামতে চলতি বছর এপ্রিলে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। তবে বর্ষাকে সামনে রেখে ভাঙন ঝুঁকিতে রয়েছে বাঁধটি। যদি মেরামত ঠিক মতো না করে আমাগো ঘাট রাস্তা ওই বাজারও ভেঙে নিয়ে যাবে। আমাদের এই মাঝিঘাট বাজার থাকাটাই মুশকিল হয়ে যাবে। হাজী ওসিমউদ্দিন মাতবরের কান্দি এবং মহরালী মাতবরের কান্দি একেবারে বিলীন হয়ে যাবে। দ্রুততম সময়ের মধ্যে বাঁধ সংস্কার না হলে বিস্তীর্ণ এলাকা বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয় প্রশাসনের। বাঁধটা যদি টেকসই না করা হয় তাইলে এই বর্ষার মধ্যেই আমার এই পূর্ব নাওডোবা ইউনিয়নের একটা বাজার, 5টা-6টা গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ বাঁধের ডিপিপি অনুমোদন হলে স্থায়ীভাবে ভাঙন কবল থেকে রক্ষা হবে। পুরো 2 কিলোমিটার এলাকায় কাজ বাস্তবায়ন করার জন্য আমাদের ডিপিপি সংশোধনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট ডিপিপি অনুমোদন হলে পুরো এলাকাটাই ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। ভাঙন থেকে নিরাপদে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে দাবি নদী পাড়ের মানুষের। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় রাত যাপন করে মিনার পথে হাজিরা, ছুড়বেন শয়তানের উদ্দেশ্যে পাথর। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, রেল স্টেশন, বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনের সাথে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 3 জন এবং আহত 10। বেশিরভাগ নারীর মতামতের ভিত্তিতে নারী অধিকার কমিশন চায় হেফাজতে ইসলাম। রাখাইনে মানবিক করিডোর দেওয়া দেশের সার্বভৌমত্বের উপর হুমকি বলে মন্তব্য। এবং সবুজে সাজায় বাংলাদেশে এই স্লোগানে কয়েক বছরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশ জুড়ে ব্যাপক সাড়া, প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টির প্রশংসা।